রুহুল আমিন গাজী। আমরা আলোচনা যাওয়ার আগে একটু দেখে নিতে চাই যে পত্রিকাগুলো আমাদের হাতে এর মধ্যে এসে পৌঁছেছে তার কয়েকটি শিরোনাম। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, অস্ত্র নিয়ে মুখ খুললেন সেই দুই সার্জেন্ট। বাংলাদেশ প্রতিদিনকে দুঃসহ নির্যাতনের বর্ণনা দিলেন হিলাল ও আলাউদ্দিন। চাঞ্চল্যকর 10 ট্রাক অস্ত্র আটক, এই বিষয় আর কি। আলোকিত বাংলাদেশের শিরোনাম, তদন্তে তদন্তে 2 বছর পার, সাগর রুনি হত্যাকাণ্ড। রয়েছে অর্থনীতি প্রতিদিন, জিএসপি পুনর্বহালে দ্রুত পদক্ষেপের নির্দেশ, অবশিষ্ট 3 শর্ত পূরণ হবে বললেন বাণিজ্য মন্ত্রী। দৈনিক বর্তমান, মামলায় কাহিল আদালত, আইন কমিশনের সুপারিশও অচল। রয়েছে নয়াদিগন্ত শিরোনাম, তৈরি পোশাক কারখানায় 200 পরিদর্শক নিয়োগ দেয়া হবে। বণিক বার্তার শিরোনাম, ক্রয় আদেশ না পাওয়ায় ঝুঁকিতে তৈরি পোশাক খাতের 40% কারখানা। ইকবাল সুমন চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু আপনি একটু দায়িত্বশীল পদে রয়েছেন, সাগর রুনির হত্যা মামলার যে অবস্থা, আমি এই বিষয়ে জানতে চাইবো আপনার কাছে। তার আগে আপনি জিনিস জানেন যে সাগর রুনি হত্যাকাণ্ডের প্রথম মৃত্যুবার্ষিকী তো তার পরিবারের পক্ষ থেকে দৃক গ্যালারিতে একটি চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। এবারও যথারীতি আয়োজন করা হয়েছে ক্রাইম সিন ডোন্ট ক্রস এই শিরোনামে। আমি আপনার কাছে যাওয়ার আগে একটু নওশাদ রোমানের কাছে জানতে চাই, ক্রাইম সিন ডোন্ট ক্রস এই শিরোনামে কেন গত বছর আপনারা পালন করেছেন, এবারও পালন করছেন এই চিত্র প্রদর্শনীটি? আসলে এটা চিত্র প্রদর্শনীর সাথে সাথে ওদের যেসব ব্যবহার্য জিনিসপত্র ছিল, প্লাস সেই সময়কার যেসব পেপারে সংবাদগুলো এসেছিল, সবকিছু এখানে আসছে। এবং ক্রাইম সিন ডু নট ক্রস নামটা রাখা হয়েছে কারণ আমরা শুরু থেকেই দেখছি তদন্তে কোনো অগ্রগতি নাই, কিছু নাই, কিন্তু সবকিছুই আপনার একটা ক্রাইম সিন ডু নট ক্রস, হলুদ ফিতা, ওইটাতে বাধা। এটা বলা যাবে না, এটা করা যাবে না। যখন আমরা জানতে যাচ্ছি 2 বছর পরেও, তখনও তারা বলছে যে কাজ চলছে, এখন কিছু বলা যাবে না। তো এটার জন্য প্রতীক হিসেবে আমরা এই ক্রাইম সিন ডু নট ক্রস কথাটা ব্যবহার করছি। তাৎপর্যপূর্ণ একটি শিরোনামে আপনারা এটি শুরু করেছেন। আমার নতুন করে প্রশ্নের কিছু নেই। নওশাদ রোমান হয়তো তাদের যে চিত্র প্রদর্শনী সাগর স্যার এবং মেহেরুন রুনির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা করছে, যে শিরোনামে করছে, আপনি যদি সে বিষয়ে বলতেন, যেটি নওশাদ রোমান এরই মধ্যে বলে ফেলেছেন যে তদন্ত কোনো অগ্রগতি নেই। আপনি যেহেতু দায়িত্বশীল পদে রয়েছেন এবং অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে একজন স্বনামধন্য সাংবাদিক। প্রথমে আমি আজকের এই দিনে আমাদের 2 জন সহকর্মী, যারা আমাদের অত্যন্ত আপন, প্রিয় এবং সাংবাদিক হিসাবেও তারা যথেষ্ট সম্ভাবনার তারা স্বীকৃতি রেখেছিলেন, সেই 2 জন সহকর্মী সাংবাদিকের নৃশংসভাবে হত্যাকাণ্ডের একদিকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আরেকদিকে আমরা অবশ্যই যেদিন এই হত্যাকাণ্ড ঘটে তারপর থেকে যেমনিভাবে আমরা এর নিন্দা জানিয়েছি, আমরা দাবি করেছিলাম এর বিচার হোক, তদন্ত মধ্য দিয়ে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সেটি হয়নি। সেজন্য এখনো আমাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আমরা এখনো দাবি অব্যাহত রাখছি। কিন্তু এই অব্যাহত কতদিন, অব্যাহত থাকবে কতদিন? একটি জিনিস হলো যে তদন্ত এমন একটি জিনিস, যতক্ষণ না হবে ততক্ষণ অবশ্যই সেটার দাবি অব্যাহত থাকবে। আর তদন্ত জোর করেও তদন্ত করানো যাবে না। আমরা ইতিপূর্বে অনেক আলোড়িত ঘটনার তদন্তের প্রহসনমূলক তদন্ত দেখেছি এবং জজ মিয়ার আবিষ্কার দেখেছি। আমরা চাই যে তদন্তের দাবি আমাদের আছে, যতক্ষণ পর্যন্ত তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবিও থাকবে, আমাদের ক্ষোভও থাকবে। কিন্তু তদন্তের নামে কোনো প্রহসন আমরা কিন্তু প্রথম থেকেই আমরা বলেছি এর বিরোধিতা আমরা করি। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক। সময়ক্ষেপটি যেটি
সেটি সম্পর্কে বলতে গেলে এটুকুই বলতে হয়, যদি কালকেই হয়ে যায়, আমরা তো চাইবো যে কালকেই হোক, পরশুদিন হোক, অর্থাৎ যেদিন থেকে আমরা দাবি করেছি তখন থেকেই হোক, সেটাই তো ছিল আমাদের দাবি। হয়নি, এটা হলো বাস্তবতা। তবে হবে বলেই কিন্তু আমাদের আশা, এবং আমরা এই দাবি আমরা এখনো পর্যন্ত সাংবাদিক সমাজ ছেড়ে দেইনি। আপনার সেই আশাবাদের জায়গা থেকে প্রশ্ন যে এই আশাবাদ আমরা কতদিন অব্যাহত রাখবো, রুহুল আমিন গাজী? দেখেন, ইকবাল ভাই তো বলেছেন, আসলে সাগরণী হত্যাকাণ্ডের শুধু সাংবাদিকদের মধ্যেই যে একটা আলোড়ন সৃষ্টি করেছে তা কিন্তু না। এটি বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে কিন্তু একটি আলোচিত ঘটনা। একটি ফ্ল্যাট বাড়ি থেকে যেভাবে আমাদের দুইজন সহকর্মীকে নির্মমভাবে হত্যাকাণ্ড সংঘটিত হলো, এবং এই হত্যাকারী যদি গ্রেপ্তার না হয় তাহলে তো আমাদের সাংবাদিকতার পেশাদারিত্ব নিয়ে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে। সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নটি কিন্তু এসে যায়। আপনি দেখেন, আজকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন 48 ঘন্টার মধ্যে উদ্ধার করে পুলিশকে নির্দেশ দিয়েছেন। 48 ঘন্টা কিন্তু আজকে 48 মাস অতিবাহিত হতে চলেছে, 2 বছর। তো এখন এই যে অবস্থাটা আপনার আর কতদিন চলবে? এরপরে দেখেন মহিউদ্দিন খান আলমগীর শাহ আসলেন, তিনি বললেন যে আমার 10 তারিখ পর্যন্ত সময় দেন। এরপর দেখা গেল তিনি কোনো চোর টোর কাটারে জোগাড় করলেন। আমার মাঝে তো আইজিপিও বলেছিলেন, আইজিপি বলেছিলেন যে পরিধানযোগ্য অগ্রগতি হয়েছে। সবকিছুর পরে আজকে তারপর ডিসিডিবি দেখলেন, সেখানে তারা তো ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা নিজের আদালতে স্বীকার করেছে। এখন র্যাব মামলাটি তদন্ত করেছে, যেখানে ডিএনএ টেস্ট, আমাদের এখানে ডিএনএ টেস্টের নামে কিছু নাটক করা হয়েছে। আমি বলবো, মূলত আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছি যে খালাপ হত্যা মামলার আসামিরা গ্রেপ্তার হচ্ছে, একজন ডাক্তার নিতাই চন্দ্র যে তার হত্যাকারীরা গ্রেপ্তার হয়েছে। এরপরে কিন্তু অনেকগুলি হত্যাকাণ্ড হয়েছে, সেগুলো কিন্তু আমরা কিন্তু পুলিশের আমাদের ডিবি বা আমাদের পুলিশ বাহিনী, আমি তাদেরকে অদক্ষ মনে করি না, এবং তারা কিন্তু অনেক চাঞ্চল্যকর বিনা ক্লুতে হত্যাকাণ্ড সংঘটন এগুলো উদ্ধার করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই জিনিসটি এখনো উদ্ধার হয়নি। এটি ইচ্ছাকৃত কিনা, এটা আমার কাছে একটা প্রশ্ন, একটা ডাউট। কারণ হলো যে তাহলে কেন এটি হবে না? কারণ একটি বদ্ধ বাড়ি থেকে এইভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে গেল, এবং এখন পর্যন্ত বিনা ক্লুতে অনেক ঘটনা কিন্তু উদ্ঘাটন করেছে এই পুলিশ। সরকারের সদিচ্ছা অভাব রয়েছে, আপনি সেটি বলতে চাচ্ছেন? না, আমি সরকারের সদিচ্ছা চাইতো, আমি মনে করি যে তদন্ত সংস্থা যারা আছে তারা যদি সরকারের কোনো চাপে করছে, আমি ঠিক জানি না। সরকার তো এটা উদ্ঘাটন না করলে সরকারই ভাবে কি বেনিফিট। কিন্তু আমি মনে করি একটি গাফলতি বা একটি সদিচ্ছার অভাব বা এই ঘটনাটিকে মানে এইভাবে ঝুলিয়ে রাখার একটা প্রবণতা। চৌধুরী, যে ঝুলিয়ে রাখার বিষয় আসছে সরকারের পক্ষ থেকে, রুহুল আমিন গাজীর একটি অভিযোগ বা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এরকম প্রশ্ন আসছে, আপনি কি বলবেন? যতক্ষণ পর্যন্ত এই তদন্তের সমাপ্তি না আসবে বা বিচার শুরু না হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের সংশয় গুজব রাখার অনেকেই সুযোগ নেবেন, অনেকেই উদ্দেশ্যমূলকভাবে কথা বলবেন, অনেকে হয়তো ক্ষোভের থেকে কথা বলবেন। তবে একটি কথা আমরা দেখতে হবে যে ইতিমধ্যেও কিন্তু অনেকগুলো আমাদের সাংবাদিক, যেটা রুহুল আমিন গাজী সাহেব বললেন যে খালাপ হত্যা বা নিতাই হত্যা, সেগুলো হয়েছে। আমাদেরও সাংবাদিকদের কিছু কিছু হত্যাকাণ্ডের কিন্তু তদন্ত হয়েছে, বিচার হয়েছে। যেমন ফরহাদ খান, তিনি তার স্ত্রী সহ নিহত হয়েছিলেন, সেটি বিচার হয়েছে। গৌতম দাস, তার হত্যাকাণ্ডেরও বিচার হয়েছে। সম্প্রতি আমাদের প্রবীণ সাংবাদিক আফতাব সাহেব, তিনিও তার নিজের ফ্ল্যাটে এইভাবেই নৃশংসভাবে নিহত হয়েছেন, সেটিও কিন্তু উদ্ধার করা গিয়েছে। এখন প্রশ্ন হলো যে আবার এর আগে আমাদের অনেক সাংবাদিক, হুমায়ুন কবির বালু, মানিক সাহা, শেখ বেলাল, শামসুর রহমান, দীপঙ্কর চক্রবর্তী, অনেকেই নিহত হয়েছেন। সেগুলোরও কিন্তু এখন পর্যন্ত কোনো তদন্তের সুরাহা হয়নি, বিচারও আমরা পাইনি। তাই কোনো কোনো ঘটনা হয়তো বিচার হচ্ছে না অথবা তদন্ত সমাপ্ত হচ্ছে না। এর মধ্য দিয়ে যেমনিভাবে একটা যারা তদন্ত করেন তাদের যেমনিভাবে একটা ব্যর্থতার দায় দায়িত্ব তাদেরকে নিতে হয়। কারণ র্যাব বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্তকারী,
তারা যেমনি কিছু কিছু কিন্তু ক্ষেত্রে এই যে না, আমি বলতে চাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে তারা যেমন ভাবে সাফল্য দেখিয়েছেন, আবার এই ব্যাপারটিতে তারা কিন্তু সেই সাফল্যটি দেখাতে পারেননি, যে কারণের জন্য কিন্তু আজকে আমরাও বিভিন্ন কিন্তু প্রশ্ন জন্ম দিয়েছে। আমরা কিন্তু প্রশ্ন করছি। দাফন কাফনের পরে সেখানে লাশ উত্তোলন আগে মনে ছিল না যে ডিএনএ টেস্ট করতে হবে বা ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখতে হবে, কবর থেকে লাশ উত্তোলন করা হলো, দেশের মধ্যে না করে বিদেশে পাঠানো হলো ডিএনএ টেস্টের জন্য, প্রোফাইলিং এর জন্য। তো এইগুলো কি আসলে সন্দেহের দানা বাঁধে না? না, একটা জিনিস হলো, যদি সেখানে তারা যদি নাই চাইতেন তাহলে তো এত কিছু করতেন না তারা। আমি শুধু একটি রহস্য গন্ধ রয়েছে। না, রহস্য এই কারণের জন্য, যতক্ষণ পর্যন্ত এই তদন্ত শেষ না হবে, বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যদি রহস্য বলেন তাহলে বলতে পারেন, কিন্তু সরকারের দিক থেকে কোনো প্রভাব কিন্তু নেই। কারণ সরকারের প্রভাব থাকবে কেন? সরকার তো এই কাজটি করেননি, সরকারের সাথে কেউ জড়িত নেই। যেমন ভাবে 21শে আগস্টের সাথে বা অস্ত্র খালাসের সাথে যেভাবে সরকার জড়িত ছিলেন, এখানে তো সরকার সেভাবে নেই। সরকার বরং আজকে এই তদন্ত শেষ না হওয়ার কারণের জন্য সরকার বরং কিছুটা বিব্রত অবস্থায় আছে, আমরা প্রশ্ন তুলতে সুযোগ পাচ্ছি। তাই আমি মনে করি এখনো যেমন আদালতের একটা দায়িত্ব আছে। আদালত, যে আদালতটি ডিবিকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন তাদের ব্যর্থতার কারণের জন্য র্যাবকে দায়িত্ব দিয়েছিলেন, সে আদালতও তো আজকে জিজ্ঞেস করতে পারে কোথায় এই তদন্ত কোথায় হলো বা কত দূর হলো, সেটাও জিজ্ঞেস করে। আদালতও কিন্তু কিছু বলেননি। তাই আমি মনে করি যে যত তাড়াতাড়ি এই তদন্ত শেষ হবে এবং বিচার শুরু হবে, তত তাড়াতাড়ি আমাদের ক্ষোভের অবসান হবে এবং এই ধরনের যে কথাগুলো আমরা বলার চেষ্টা করছি সেটা উদ্দেশ্যমূলকভাবে হোক অথবা আলোচনা রয়েছে। আমি আসবো আপনার কাছে আবার। নওশাদ রুমান, আপনার প্রশ্নগুলো কি? মানে এখানে আমি যে প্রশ্নগুলো করছি, আমি জানি না আমার চেয়ে আপনার মনে বোধহয় আরো প্রশ্ন রয়েছে, বা এই বিষয়ে আপনার ভাবনাটা কি, যে 2 বছর পার হয়ে গেল এখনো মামলার তদন্তই সম্পন্ন হলো না? হ্যাঁ, 2 বছর একটা মামলা হলো, আমাদের মানে একটা হত্যাকাণ্ড ঘটলো, বলা হচ্ছে যে এটা বাংলাদেশের যত মামলা হয়েছে এ পর্যন্ত সবচেয়ে প্রায়োরিটি দিয়ে মামলা তদন্ত কাজ চলছিল। এরকম একটা মামলা এখন পর্যন্ত 2 বছরে কোনো প্রকার অগ্রগতি আমরা কিন্তু পাইনি। তার চেয়ে হতাশাজনক ব্যাপার হচ্ছে অনেকগুলো স্টেপ কিন্তু গিয়েছে, আপনার লাশ উত্তোলন বলেন, বিভিন্ন কথা ছড়ানো, সবকিছু মিলে হয়েছে, তদন্তকারী সংস্থা চেঞ্জ হয়েছে, আমরা কিন্তু কোনো রেজাল্ট এখন পর্যন্ত পাইনি। উপরন্তু এখন পর্যন্ত জিনিসটা নিয়ে অনেক ধরনের রহস্য করা হচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক এবং সবচেয়ে হতাশাজনক যে ব্যাপারটা হচ্ছে, আমরা এখন আমাদের সাথে তদন্তকারী সংস্থা কোনো প্রকার যোগাযোগ নেই। আমরা যখন যোগাযোগ করছি, জিনিসটা একটা অনেকটা হচ্ছে টাকা পাওনার মতো, যে আমি হয়তো তার থেকে টাকা বেশি হয়তো ডিস্টার্ব হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমরা এই ব্যাপারগুলো আসলে দুঃখিত, টাকা পয়সা বিষয় মানে আমি বলছি যে অনেকটা এরকম যে তাদেরকে আমরা ডিস্টার্ব করছি, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা কিন্তু জানার অধিকার আমাদের আছে জিনিসটা, আমরা কিন্তু এবং 2 বছর ধরে আমরা আসলে একটা অ্যান্সার পেতে পেতে আমরা মানে হতাশ হয়ে গেছি। সেটা হচ্ছে যে তদন্ত চলছে, এখন কিছু বলা যাবে না। কতদিন পর আসলে জিনিসটা আমরা জানতে পারবো? তদন্ত প্রক্রিয়া চলছে, কিন্তু যখন একটা কর্মকর্তা তদন্ত প্রক্রিয়া শেষ করে চলে যাচ্ছেন কোথাও, তাকে যখন মানে সে তদন্ত কেন ব্যর্থ হচ্ছে জবাব দিতে কিন্তু নেই। এবং হচ্ছে আমরা যখন তাকে প্রশ্ন করছি যে কি হয়েছে, সে কেউ বলছে না, তারা এই তদন্তের সাথে এখন আর নেই। আমি জানতে চাচ্ছি যে আসলে কিভাবে কার কাছে গেলে জিনিসটা জানা যাবে। ইভেন এখনো যদি বলেন, এখনো অনেক ধরনের রিপোর্ট হচ্ছে যেগুলো আমরা দেখেছি, যেটার সাথে হয়তো বলা হচ্ছে তদন্তকারী সংস্থার কোনো বড় কর্মকর্তা নাম। যখন আমরা তার কাছে প্রশ্ন করছি, সে বলছে সেটা সম্বন্ধে জানে না। তা আমরা আসলে সত্যতা জানতে চাবো কার কাছে? এটা একটা আসলে। আর আমরা চাই না যে এটা আসলে জজমিয়া নাটক বানানো হোক, আবার আমরা চাই না যে তদন্ত প্রক্রিয়া চলছে এটা করতে করতে সেটা দিনের পর দিন পার হতে থাক, 2 বছর যাকে 20 বছর হয়ে যায়। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনি যারা জড়িত তাদেরকে বিচারতা আনা হোক এবং এই হত্যাকাণ্ডের বিচার দেওয়া হোক, আমাদের মাদের সন্তান হারানোর বিচার দেওয়া হোক, মেঘের সামনে যে বাবা মাকে হত্যা করা হয়েছে মেঘকে বিচার দেওয়া হোক। কারণ মেঘও কিন্তু এখন অস্থির। মেঘ নিজে মোবাইল ফোন নিয়ে মানুষকে প্রশ্ন করছে, যে ভিডিও করছে, যে এই যে 2টা সাংবাদিক মারা গেছে তোমরা কি বলো, এই 2টা সাংবাদিক যে মারা গেছে এখনো কিছু হচ্ছে না, প্রধানমন্ত্রী কিছু বলছে না, তোমরা কি বলো? এই ছোট মনে কিন্তু প্রশ্নগুলো আসছে। জি, আমি রুহুল আমিন গাজীর কাছে আসবো। তার আগে আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন নিহত সাংবাদিক সাগর সরোয়ারের মা সালেহা মনির। সালেহা মনির, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি। জি, আপনার কোনো প্রশ্ন বা কোনো ধরনের চিন্তা ভাবনা বা আপনার কোনো কথা আমাদের কাছে? প্রশ্ন তো শেষ নাই বাবা। আমি ইকবাল সুবহান চৌধুরীর কাছে প্রশ্ন করতে চাই। আমি ওনাকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি ওনার কাছে প্রশ্ন, যে উনি একাধারে বিশিষ্ট একজন সাংবাদিক,
এবং উনি সাগরণীকে নিয়ে উনি অনেক আন্দোলনে মেতেছিলেন। তারপরে উনি প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। হ্যাঁ, আমি ওনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে এই দুটো প্রাণী যে মারা গেল, হ্যাঁ, এই দুটো জীবন যে চলে গেল, হ্যাঁ, এদেরকে যে এই যে ঝুলিয়ে রাখা হয়েছে, হ্যাঁ, উনি তো এখন তথ্য উপদেষ্টা, উনি ঝুলিয়ে রাখা হয়েছে, এই ঝুলিয়ে রাখার কারণটা কি? আর এই ব্যাপারে আমি একটু জানতে চাই যে উনি তো বড় ভূমিকা আছেন, তো ওনার ভূমিকাটা কি? উনি কি এটা নিয়ে কোনো আন্দোলন করছেন নাকি কোনো তথ্য বের করতে পারছেন না পারছেন না? আমরা তো সন্তানহারা মা, আমাদের তো অনেক কিছু প্রশ্ন জাগে মনে, আমরা তো বলতে চাই, আমরা তো বলতে পারছি না, কার কাছে আমরা বিচার চাইবো? উনি অনেকদিন একসাথে ছিলেন, সাংবাদিকরা সবাই আন্দোলন করছেন, মাঝখানে ঝিমিয়ে পড়লেন। আমি রুহুল আমিন গাজী এবং ইকবাল সোহান চৌধুরী দুজনকে বলছি যে ওনারা অনেকদিন একসাথে আন্দোলন করছেন। আমি তখন আশায় আমরা বুক বেঁধেছিলাম যে হয়তো ওনারা একটা কিছু ক্লু বের করতে পারবেন বা ওনারাই বের করে আনতে পারবেন, তদন্তকারী কর্মকর্তার চেয়ে ওনাদের হয়তো জোরটা বেশি। হ্যাঁ, এখন মাঝখানে দেখলাম ওনারা সাগরণী মৃত্যুতে ওনারা সবাই এক হয়ে গেলেন, পরবর্তী টাইমে দেখলাম ওনারা আবার বিভক্ত হয়ে গেলেন। এটার কারণ কি? ওনারা কি আন্দোলন থেকে সরে আসলেন, নাকি ওনারা আবার শুনলাম যে আজকে নাকি ওনারা আবার আন্দোলনে একসাথে যোগ দিচ্ছেন? এটা কি আসলে আন্দোলন করার জন্যই আন্দোলন, সত্যকে উদ্ঘাটিত করার জন্যই আন্দোলন, নাকি মানে প্রহসনমূলক বা লোক দেখানো? এটাই আমি জানতে চাই বাবা, আর কিছু না। আমি তো সন্তানহারা মা। আমি এর আগে ইকবাল সোহান চৌধুরী সাহেবের কাছে প্রশ্ন করছিলাম, সম্ভবত মাছরাঙাতে, উনি আমার উত্তর দিয়েছিলেন। আমি অনেক আশা বেঁধেছিলাম, তখন উনি তথ্য উপদেষ্টা ছিলেন না, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন না। এখন তো উনি তথ্য উপদেষ্টা। ওনার কি করণীয়, উনি কতটুকু করবেন, কতটুকু আমাদের আশ্বাস দিতে চান, কতটুকু আশ্বাস দিতে পারবেন, বা আমরা কতদিন আর এইভাবে ঝুলন্ত অবস্থায় থাকবো? আমার মেয়ের কি অবস্থা হবে? আমার মেয়ে কতদিনে ওর মা বাবার হত্যার বিচার পাবে? আমি কতদিন আমার সাগরের হত্যার বিচার পাবো? রুনির মা কতদিন রুনির হত্যার বিচার পাবে? এটুকুই আর কি বাবা। আপনাকে অনেক ধন্যবাদ সালেহা মনির। হয়তো আমরা সবাই আবেগ প্রবণ হয়ে উঠেছি। আমি ইকবাল সোহান চৌধুরীর কাছে আসবো, যে প্রশ্নটা আপনার কাছে করেছে, যেহেতু প্রথমে বলেছি আপনি দায়িত্বশীল পদে রয়েছেন। তা আগে আমি রুহুল আমিন গাজী সহ আপনার কাছেও আরেকটি প্রশ্ন করেছে যে আপনারা আন্দোলন করছিলেন, এই আন্দোলনে আমরা দেখেছিলাম অনেকটা বেগবান হয়েছিল, মাঝখানে হঠাৎ থেমে গিয়েছে, বিভক্তির রেখা বোধ আবার স্পষ্ট হয়ে উঠেছে। সেই প্রশ্নটি সালেহা মনির করছিলেন, আপনাদের মন্তব্য? আসলে দেখেন, সাগরণী হত্যাকাণ্ডটি কিন্তু আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার। সাগরণী হত্যাকাণ্ড ঘটিয়ে কিন্তু হত্যাকারীরা কোনো টাকা পয়সা বা স্বর্ণ অলঙ্কার কিন্তু ওখান থেকে নেয়নি, তার নিউজ সংক্রান্ত আইপোর্টটি কিন্তু ওখান থেকে নিয়ে গেছে। এবং এটা অত্যন্ত পরিষ্কার যে তারা সাংবাদিকতার কারণেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এটি একজন সাংবাদিক হিসেবে আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার। হয়তো মূল অপরাধী ধরা পড়লে হয়তো আরো কোনো রহস্য আছে কিনা জানতে পারবো, কিন্তু আপাত দৃষ্টিতে হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের যে আলামত যেটা নিয়ে যাওয়া হয়েছে সেটা কিন্তু নিউজ সংক্রান্ত বিষয়টাই এখানে আমরা লক্ষ্য করছি। তো এরপরে এই তদন্তকারী সংস্থা তারা কেন ডিবি বলল যে আমরা অপারগ, এটা আমার কি বোধগম্য। যেখানে আইজিপি চাই পরিধানযোগ্য অগ্রগতির কথা বললেন, সেখানে এই প্রশ্নটি আসবে কেন? আমরা কিন্তু আন্দোলন আন্তরিকভাবেই করেছি, এখানে কোনো আমাদের আন্দোলনে কোনো আন্তরিকতার কোনো অভাব কখনই ছিল না। আমরা, আপনি জানেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও আমরা বলতে যেটা অপ্রিয় হলো সত্য, সাংবাদিক সমাজের মধ্যে একটি বিভক্তি ছিল, সেই দুপক্ষই একসাথে আন্দোলন করেছিল আন্তরিকতার সঙ্গে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো দুই পক্ষ বিভক্তি আন্দোলন করেছি। বিভক্তিটা আসলে আমরা বিভক্তি কেন হয়ে গেলাম এটা দুর্ভাগ্য। এটা এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই। আমরা আসলে একদিনে ধর্মঘট সারা দেশে ডেকেছিলাম, সেই ধর্মঘটটি আমরা পালন করতে পারিনি, আমরা বিভক্ত হয়ে গেছি, এটা তো বাস্তবতা। কিন্তু আবার আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি সেখানে আমি মনে করি যে আমাদের ঐক্যবদ্ধের মধ্যে আন্তরিকতা আছে, আমরা আলোচনা করে আবার ঠিক করে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমি আশা করি যে সাগরণী হত্যাকাণ্ড শুধু সাংবাদিকরা না, এটা সাধারণ জনমানুষের মধ্যে এটি একটি বড় ধরনের প্রশ্ন যে একটু হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যাকাণ্ড ঘটার জন্য আমি কোনো সরকার বা প্রশাসনকে দায়ী করি না। ইকবাল ভাই যেটা বলছেন উদ্দেশ্যমূলক কোনো বিষয় এখানে নেই, এটা খুব পরিষ্কার যে এখন পর্যন্ত হত্যাকারীরা গ্রেপ্তার হওয়ার কোনো বিষয় নেই। যতক্ষণ পর্যন্ত হত্যাকারীরা গ্রেপ্তার হবে না,
যারা ভিকটিমের আত্মীয় স্বজন বা তারা বলবে, যারা আমরা সাংবাদিকতা তারা বলবো, এবং আমাদের যারা দেশের মানুষ ওই কথা বলবে। এটাই স্বাভাবিক যে এটা দায়িত্ব হচ্ছে সরকার এবং সরকারের যারা রিলেটেড যে তদন্তের সাথে দায়িত্ব হচ্ছে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা। যতক্ষণ পর্যন্ত তারা এটিকে পরিষ্কারভাবে উদ্ঘাটন করতে না পারবেন, এবং এটা ঠিক যে মহিউদ্দিন খান আলমগীর সাহেব যখন চোর ডাকাত ধরে আমাদেরকে সান্ত্বনা দিতে চেয়েছিলেন, আমরা কিন্তু সেদিন বুঝছিলাম যে জজ মিয়া নাটক করা এখানে চলবে না, যে কারণে উনি কিন্তু এটা আর করতে পারেন না। এবং আমার যদ্দূর মনে পড়ে যে ইকবাল ভাই এবং সেই মহিউদ্দিন খান আলমগীর সাহেব একটি কুৎসিত ভাষা আমাদের উনি সম্পর্কে প্রয়োগ হয়, উনি কিন্তু সাথে সাথে সামনে কিন্তু প্রতিবাদ করেছেন, সেটা কিন্তু আমরা প্রশংসা করেছি, এবং ইনস্ট্যান্ট এটা আমরা টিভিতে ফুটেজ দেখেছি, হ্যাঁ প্রতিবাদ করেছি। তো সেটা সেই ভূমিকা কিন্তু আমাদের ছিল এবং আছে বরাবরই। এবং আমরা যেটা উনি ঐক্যবদ্ধ আন্দোলন, সেটা দুর্ভাগ্যজনক যে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন থেকে ছিটকে পড়েছিলাম। আমরা আশাবাদী এরপরও কিন্তু দেখেন আমরা কিন্তু রেখেছি আমাদের ছিটকে পড়েছিলেন আন্দোলন থেকে, সেই কারণটা আপনি স্পেসিফিক করতে পারছেন না। এই প্রশ্ন থাকবে ইকবাল সুমন চৌধুরীর কাছে যে কেন সাংবাদিক সমাজের সেই একতা ধরে রাখা গেল না সাগররুনির হত্যাকাণ্ডের বিষয়ে যে আন্দোলনটি গড়ে উঠেছিল। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে এসে আমরা আপনার বক্তব্য শুনবো। দর্শক, একটা ছোট্ট বিরতির পরে খুব শীঘ্রই ফিরছি। ইকবাল সুমন চৌধুরী, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে প্রশ্ন ছিল যে সাংবাদিকদের যে ঐক্যবদ্ধ আন্দোলন সেটি যথেষ্ট বেগবান হয়েছিল সাগররুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। আমরা হঠাৎ করে দেখলাম যে আন্দোলন স্থিমিত হয়ে এলো, আন্দোলনে ভাটা পড়লো এবং এক ধরনের বিভক্তির রেখা সুস্পষ্ট হয়ে উঠলো। কেন? তার আগে আমি একটু সাগরের মা সালেহা মনিরের প্রশ্ন উত্তর তিনি আমাদেরও মা, সাগরের মা মানে আমাদেরও মা। স্বাভাবিকভাবেই তার সন্তানের মৃত্যু হয়েছে, নিহত হয়েছে সন্তান, তার কিন্তু আবেগ বলেন, তার অনুভূতি বলেন, তার মনের ক্ষোভ বলেন, সেগুলো স্বাভাবিকভাবেই থাকবে। মায়ের কাছে সন্তানের মৃত্যু কিন্তু সবচেয়ে বড় কঠিন একটি বিষয়, সেটি বহন করে বেড়াচ্ছেন তিনি। এবং তিনি যে কথাটি বলেছেন যে তারা এখন বিচার চায়, এবং মেঘ তার বাবা মার হত্যাকাণ্ডের বিচার চায়, এটি স্বাভাবিক। এবং রাষ্ট্রের দায়িত্ব হলো এই বিচার অনুষ্ঠিত করা। মাকে আমি বলতে পারি যে আমরা আন্দোলন করেছিলাম, এখনো আন্দোলন করছি। যতক্ষণ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক থাকব, ততক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাইব। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বিচারের দাবি জানিয়েই যাব। যদি দ্রুত এর বিচার হতো আমরা সবাই খুশি হতে পারতাম, মাকে সান্ত্বনা দিতে পারতাম, মেঘের প্রতি যে আমাদের দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ থেকে আমরা আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনার ভূমিকা কি, যেহেতু আপনি দায়িত্বশীল একটি জায়গায় রয়েছেন। আমি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও কথা বলেছি, তদন্তকারী সংস্থা র্যাবের সাথে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলেছি, এবং তাদেরকে আমরা বলছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথা আমি বলতে পারি, তিনি কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন এখনো, যে কেন, তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে কেন এখন পর্যন্ত এটা তদন্ত মধ্য দিয়ে কেন এটা শেষ হচ্ছে না। আমরা মনে করি যে আমাদের দেশে একদিকে যেমনিভাবে সফলতা আছে আমাদের তদন্তকারী সংস্থাগুলোর, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনাগুলো বেরিয়ে আসছে না। এর মধ্যে তদন্তকারী সংস্থাগুলোর ব্যর্থতা বলবো নাকি সামগ্রিকভাবে রাষ্ট্রীয় ব্যর্থতা? রাষ্ট্রীয় বলতে তো রাষ্ট্রটা তো একটা বিরাট ব্যাপার। যেহেতু একটি জিনিস হলো রাষ্ট্রের কথা যদি আমি বলি, তাহলে বলতে হয় যদি রাষ্ট্রের পক্ষ থেকে, অর্থাৎ যারা ক্ষমতাসীন, তাদের উচ্চপদস্থ শীর্ষ পর্যায় থেকে বা উচ্চপদস্থ পদ থেকে যদি প্রভাব খাটানো হতো, বা তদন্তকে যদি নিজস্ব গতিতে যদি এগোতে না দেওয়া হয়, তাহলে বলা হয় যে সেখানে রাষ্ট্রের একটি ভূমিকা আছে। প্রধানমন্ত্রী একটি প্রসঙ্গে একটি বক্তব্য কিন্তু যথেষ্ট সমালোচনার শিকার হয়েছিল, যে এই প্রসঙ্গে তিনি বলেছেন কারো বেডরুমে গিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, না সেটি তো পাহারা দেওয়া সম্ভব নয়। না, সেটা তো একটি, এই কথা যেমনি ভাবে সত্য, হয়তো আমরা অনেকেই ক্ষুব্ধ হতে পারি, কিন্তু একটি কথা বলুন যে রাষ্ট্রের পক্ষ থেকে কি
কেউ কিভাবে আমরা রাস্তায় চলাচল করি, রাষ্ট্রের পক্ষ থেকে কি আমাকে কি সেখানে নিরাপত্তা দেওয়া সম্ভব? কিন্তু রাষ্ট্র তারপরেও কিন্তু এই দায়িত্বগুলো নিতে হয় এবং সেই দায়িত্বগুলো তারা নিয়েছেন। প্রধানমন্ত্রী যখন এই ঘটনাটি ঘটেছে তখনই কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে আমি এইটুকু বলতে পারি, আমি দায়িত্ব নিয়েই বলতে চাই সরকারের পক্ষ থেকে, যে এই ব্যাপারে তারা কোনোভাবেই প্রভাব খাটানোর চেষ্টা করছেন না, কারণ সরকারের পক্ষে এটার সাথে কেউ জড়িত নেই। এটা আমি আপনাদেরকে, আমার যত আপনার দর্শকরা আছেন তাদেরকে আমি দায়িত্ব নিয়ে একজন সাংবাদিক হিসাবে আমি এই কথাটি বলতে চাই। তবে পাশাপাশি এই কথাটা বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত এই তদন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমরা আমি আসছি আপনার কাছে, আবার আসছি আপনার কাছে। আপনার কোনো মন্তব্য এই বিষয়ে, যেটি ইকবাল সোহান চৌধুরী যে বিষয়গুলো বলছিলেন? আমাদের যেটা হচ্ছে, আমাদের একটাই কথা, সেটা যদি কোনো ধরনের মানে সব ধরনের হত্যা মামলার সব যেগুলো ঘটেছে, যদি আপনি রিসেন্ট দেখেন যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সবগুলাই কিন্তু বের হয়েছে। এবং এই কয়দিন আগে যে ব্যাংক ডাকাতি হলো সবগুলাই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বের হয়ে গেছে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এটা 2 বছরে কেন কিছু বের হচ্ছে না? তাহলে হয় এটার সাথে অনেক বড় কেউ জড়িত, আর যদি বলা হয় যে যেটা সবাই বলছে যে চোর ডাকাতের কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী থেকে, তাহলে আমরা মোটেও বিশ্বাস করি না যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এতই দুর্বল যে সামান্য চোর ডাকাত ধরতে তাদের 2 বছর লেগে যাচ্ছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে হয়তো রহস্য উদ্ঘাটন হয়েছে কিন্তু প্রকাশ করা হচ্ছে না কোনো বিশেষ মহলের চাপে বা এই ধরনের কিছু? হয় সেটা হচ্ছে বিশেষ মহলের চাপ, অবশ্যই সেটা হচ্ছে। আর যদি এমন কিছু হয় যে না, তারা মানে কোনো বিশেষ মহলের চাপ নেই, কিছু নেই, তাহলে যারা তদন্তের সাথে জড়িত 2 বছর ধরে যারা তদন্তের সাথে ছিলেন তারা কেন পারছে না? এটা জবাবদিহিতার মধ্যে আনা উচিত। তারা কেন ব্যর্থ হচ্ছেন? এত কিছু করতে পারছে, তাদের যোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। জি, রুহুল আমিন গাজী, একসময় আমরা এও জানি যে 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল ওই সাগরুনি যে বাসাতে থাকতেন সেই বাসার নিরাপত্তা কর্মী এনামুলকে ধরে দেওয়ার জন্য। সেই বলা হয়েছিল যে তাকে আটক করা গেলে হয়তো সব রহস্যের উদ্ঘাটন হবে। 10 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হলো, এনামুলকেও ধরা হলো, কিন্তু রহস্যের উদ্ঘাটন আর দেখতে পেলাম না। দেখেন, এইটা একটা দুঃখজনক ঘটনা। এনামুল কিন্তু প্রথম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু গ্রেপ্তারই ছিলেন। তারপর তাকে দীর্ঘদিন রিমান্ডে নিয়ে তারা কিছু পারে তাকে ছেড়ে দিয়েছে। এরপরে আবার তাকে আনা হয়েছে। আপনি দেখেন সেখানে আপনার যে দারোয়ানের যে মোবাইল ফোন আপনি দেখেছেন, একজন তদন্তকারী কর্মকর্তা শালার কাছে সেই ফোন না পাওয়া গেছে। তো এগুলি তো অ্যানোমালিজ করতে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে হয়েছে। তারা যে একটা গাফলতিতে শুরু থেকেই যে এই তদন্ত নিয়ে আছে, এটা কিন্তু একটা স্পষ্ট। এটা কিন্তু বলা যাবে না যে তদন্তকারী সংস্থার মধ্যে কোনো এই গাফলতি কেন, কি কারণে, সেটা আমরা জানি না, সেটা আমরা বলতেও চাই না এই কারণে, যেহেতু বিষয়টি স্পর্শকাতর। কিন্তু এই ব্যাপারে আমি অত্যন্ত পরিষ্কার, আমি সাগরণীর মা, আমি ওনাকে শ্রদ্ধার সাথে জানাতে চাই যে দেখেন, আমরা কিন্তু দেখেন আমাদের এই যে আমার দেশ খোলার ব্যাপারে মাহমুদুর রহমান মুক্তি, ইসলামী টিভি, দিগন্ত খোলার সাথে আমরা কিন্তু সাগরণীর বিষয়টা কিন্তু রেখেছি আমাদের আন্দোলনের সাথে, সবসময় কিন্তু আমরা রেখেছি। হ্যাঁ, ঐক্যবদ্ধ আন্দোলন করলে যেরকম এটি জোরালো হয়। উনি একটা প্রশ্ন করেছেন যে এটি সব লোক দেখানো কিনা। না, প্রশ্নই ওঠে না লোক দেখানো। যেহেতু আমি আগেই বলেছি, সাগরণীর আন্দোলনটি বা সাগরণী হত্যাকারী গ্রেপ্তারটা শুধু সাংবাদিক মহলে নাড়া দিয়েছে তা না, গোটা জাতিকে কিন্তু বিষয়টি নাড়া দিয়েছে। কারণ ইকবাল সোহান চৌধুরী যে প্রশ্নটা আপনার কাছে ছিল যে সাংবাদিক সমাজ কেন বিভক্ত হয়ে গেল? না, সাংবাদিক সমাজ তো, যেটি রুহুল আমিন গাজী সাহেব বলেছেন যে আমাদের মধ্যে যে বিভক্তিটি, সেই বিভক্তিটি শুধু সাগরণীর বিষয় না, বহুদিন থেকেই আমাদের মাঝে বিভক্তিটি, এটি অনাকাঙ্ক্ষিত এবং সেটার জন্য আমরা সাংবাদিক সমাজ বিভিন্ন সময় কিন্তু তার যে যাকে বলে প্রাইস বলেন, সেটা কিন্তু আমাদেরকে দিতে হয়। যেমন ধরুন, আমরা সাংবাদিক সমাজ বিভক্ত হওয়ার কারণের জন্য আমাদের রুটি রুজির যে আন্দোলন, সেখানে কিন্তু অনেকটা আমরা দুর্বল হয়ে যাই অনেক সময়। আমাদের যে গণমাধ্যমের স্বাধীনতার যে আন্দোলন, আমাদের চাকুরির নিশ্চয়তার আন্দোলন, আমাদের সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি, সেগুলোতে কিন্তু অনেক সময় কিন্তু আমরা দুর্বল হই। আমি সেটার যদি কেন এই বিভক্তি, সেটার যদি বিশ্লেষণ করতে হয় তাহলে অনেক অপ্রীতিকর বক্তব্য আমাদের মাঝে আসবে, নিজের উপরেও আসবে। আমরা সত্যটা জানতে চাই। না, সত্যটা হলো যে আমরা স্পেসিফিক্যালি সাগরণীর বিষয়ে, যেহেতু সাগরণীর বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছিলেন, সেই সাগরণীর বিষয়ে কেন আপনারা ঐক্যবদ্ধ থাকতে পারলেন না শেষ পর্যন্ত? না, আমরা সাগরণীর বিষয়ে ঐক্যবদ্ধ হয়তো তার মধ্যে আরো অনেক বিষয় সাবসিডি হিসেবে চলে এসেছিল। একটি বিষয় যে
আপনি নিশ্চয়ই জানেন এর আগে আমাদের আরো কয়েকজন সাংবাদিক নিহত হয়েছিল, যেমন আমি বলেছি হুমায়ুন কবির বালু, মানিক সাহা বা দীপঙ্কর চক্রবর্তী, শেখ বেলাল। সেই সময় আমরা আন্দোলন করতে গিয়েও কিন্তু পুরোপুরিভাবে আন্দোলন আমরা করতে পারিনি। এক সময় সেই দক্ষিণ পশ্চিমাঞ্চলে যখন একের পর এক সাংবাদিক নিহত হচ্ছিল এবং বিচার হচ্ছিল না, তখন তারা বলেছিল যে আমরা বিচার পাই না, তাই বিচার চাই না। এই ধরনের একটা ক্ষোভের থেকে এই কথাগুলো আসছিল। তার পরিপ্রেক্ষিতে যখন সাগর রুনির হত্যাকাণ্ড হলো, তখন আমরা আবার নতুন করে একটা ধাক্কা খেলাম এবং সেই সময় আমরা সবাই মিলে কিন্তু আন্দোলনে একটি দেখুন, যদি আমাদের উপরে চাপ থাকতো তাহলে অন্তত, আমরা তো রাজনৈতিকভাবে দুটো ভাগ হয়ে আছি, যদি চাপ থাকতো সরকারের এবং সরকারের উচ্চ পর্যায়ের যদি কোনো প্রভাব এখানে থাকতো, তাহলে তো অন্তত আমরা এই আন্দোলনে যেতে পারতাম না। আমরা আমাদের বিবেকের কারণে সেই প্রশ্নে আসলে লোক দেখানো লোক দেখানোর তো প্রয়োজন ছিল না। আমরা যদি আন্দোলনে না আসতাম কি হতো? তখন তো ধিক্কারে শামিল হতো, আমাদেরকে হয়তো সমালোচনা করা হতো, কিন্তু আমরা তো আন্দোলনটি করেছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে যখন প্রতিবাদ জানিয়েছি, আমাকে কি কিন্তু প্রম্পট করেনি। আমি আমার নিজের বিবেকের তাড়নায় কথাগুলো বলেছি। আমি যে আন্দোলনটি করেছি সেই সময় যদি সরকারের উচ্চ পর্যায়ের থেকে যদি কোনো চাপ হতো, তাহলে তো আমার উপরে আসতো। আমাকে তো কেউ চাপ দেননি এবং আমি এই আন্দোলনটি করেছি কারণ সরকার, আমি আবার বলতে চাই, সরকারের এখানে যেটা বলা হচ্ছে যে প্রভাব খাটানো হচ্ছে, আমি জানি যে সরকারের উচ্চ পর্যায়ের, এখন নিচের লেভেলে কে কি করছে সেটাও এক জিনিস, শীর্ষ পর্যায়ের থেকে এই ব্যাপারে কোনো চাপ নেই। আমি তদন্তকারী সংস্থা সমূহের সাথেও কথা বলেছি। সবচেয়ে বড় জিনিসটি হলো, দেখুন, যতক্ষণ না দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই কথাগুলো থাকবে। সাগরের মায়ের কথাটি, যেটা আমি লাস্টে বলতে চাই, সাগরের মা যে কথাটি বলেছেন যে আমরা বিচার চাই, এবং এটাই স্বাভাবিক। মেঘ তার বাবা মার হত্যাকারীদের বিচার চায়, এটাই স্বাভাবিক। যেমনি ভাবে আমাদের প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু বিচার চেয়েছিলেন তার বাবার হত্যাকাণ্ডের। এবং কত বছর গিয়েছে? আমাদের জাতির জনক, যিনি আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছেন, তার হত্যাকাণ্ডের পরে ৭৫-এর পরে কত বছর গিয়েছে আপনার সেই হত্যার বিচার হতে? তো অনেক ধরনের সেই রাষ্ট্রে আমরা বাস করছি। এখনো কিন্তু আপনার কিবরিয়া সাহেবের হত্যার বিচার হয়নি, বা আমরা ধরে নেব যে এগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল, যেহেতু এটাও সেই রাজনীতির ভিতরে চলে গেছে। রাজনৈতিক হত্যাকাণ্ড হলে সেটা বিচার হবে না, এমন জটিলতা দাঁড়ায় বেশি যে এক সরকার আসে করতে চায় না, আর এক সরকার আমি মনে করি যে কোনো হত্যাকাণ্ড যদি সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, সেটা অন্য কোনো, সেটা বিচার যদি না হয়, সেখানে আইনের শাসন থাকে না, সেখানে কিন্তু বিভিন্ন প্রশ্ন মানে এসে যায়। তাই আমি মনে করি যে সাগর রুনি নয়, আমরা তো চাচ্ছি বালু হত্যার বিচার হোক, আমরা চাচ্ছি হত্যার বিচার, এবং পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে আমাদের সমাজে যেন এই ধরনের হত্যাকাণ্ড হতে পারে, বিভিন্ন কারণে হত্যাকাণ্ড তো বন্ধ করা যায় না, কিন্তু হত্যাকাণ্ডের বিচার হতে হবে। এটা কিন্তু এই কালচারটি আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠা করতে। রুহুল রহমান গাজী, একটি গুরুতর অভিযোগ সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের পর একটি নির্দিষ্ট সময় পর থেকে এই ধরনের একটি প্রশ্ন উঠতে শুরু করেছিল, যেহেতু আপনারা দুজনে এখানে সন্ধান, দুজন বড় মাপের সাংবাদিক রয়েছেন, যে তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু আমাদের দেশে এও আমরা দেখেছি অনেক গুরুতর বিষয়ে, অনেক রহস্যজনক বিষয়ে সাংবাদিকরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে, সেই রহস্যের জট খুলেছেন। কিন্তু এটি অপ্রিয় হলো সত্য কথা, এবং একজন সংবাদকর্মী হিসেবে আমি নিজেও দায় এড়াতে পারি না। আমরা তেমন কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমরা সাগর রুনিকে নিয়ে হত্যাকাণ্ডের বিষয়ে হতে দেখিনি। এর কারণটি এখানে এটা আমাদের বড় ব্যর্থতা, আমি স্বীকার করতে পারি না। এবং এটা আমি এবং জনাব ইকবাল হোসেন চৌধুরী আমরা ক্রাইম রিপোর্টদের নিয়েও কিন্তু মিটিং করেছিলাম যাতে ইনভেস্টিগেটিভ রিপোর্টগুলি হয়। কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে কেন এটি আমরা করাতে পারিনি আমি জানি না। ২-১টা রিপোর্ট যে হয় না এমন না, কিছু কিছু পত্রিকা হয়েছে, কিন্তু যেভাবে ব্যাপকভাবে হওয়া উচিত ছিল, যেভাবে আমরা আপনার সালেহা হত্যা মামলায় বা যেভাবে অন্যান্য হত্যা মামলায় সেন্সিটিভ যে সাংবাদিক, আরও যে মেয়ে হত্যা মামলা যে আমরা যেভাবে করেছিলাম, সেগুলি কিন্তু এইভাবে মনিরের বিরুদ্ধে যেভাবে আমরা রিপোর্ট করি, সেগুলি কিন্তু এই ক্ষেত্রে সেটা অনুপস্থিত ছিল। এখন এখানেও কোনো প্রভাব আছে কিনা আমার কিন্তু ব্যক্তিগতভাবে সন্দেহ আছে, এই কারণে যে আমি এবং দুজন মিলিয়ে আমরা যেভাবে চেষ্টা করেছিলাম রিপোর্টিংটা করানোর জন্য, আমরা কিন্তু পারিনি সেভাবে রিপোর্টিংটা করাতে। এটা কেন রিপোর্টিং হয় নাই, কেন কি কারণে আমরা ঠিক জানি না। কিন্তু আমি ইকবাল ভাইয়ের সাথে ওই জায়গায় আমি দ্বিমত পোষণ করবো যে এই যে উনি যে চাঞ্চল্যকর যে আমাদের
ধরেন রাষ্ট্রনায়ক যারা বা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই ঘটনাগুলির সাথে কিন্তু এই ঘটনাটাকে মিলানো যাবে না। এটা একেবারেই একজন সাংবাদিক দম্পতি এইভাবে যদি হত্যাকাণ্ডের বাসাতে একেবারে একটি ফ্ল্যাট বাড়িতে সেইভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না করার ব্যর্থতা কিন্তু মারাত্মক। এই ব্যর্থতাকে অন্য কিছু দিয়ে মানে ডিলে করার কোনো যে প্রবণতা, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কাজে এই রহস্য উদ্ঘাটন না করতে পারলে আমরা মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার কথা বলি, সেটা কিন্তু আজকে হবে না। আজকে নিরাপদ সাংবাদিকতার ক্ষেত্রটি কিন্তু রুদ্ধ হয়ে যায় সেখানে। আজকে আপনি জনমানুষের, তাহলে আজকে মানুষের এই সাগররুনি এত আলোচনা কেন? আলোচনা হলো এই জন্য যে সাগররুনি দম্পতি যদি হত্যাকারী গ্রেপ্তার না হয়, তাহলে আমরা সাধারণ মানুষ নিরাপদ থাকি কোথায়? আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বেডরুমের পাহারা কিন্তু আমরা চাই না। আমরা চাই যিনি অপরাধী তাকে আপনি গ্রেপ্তার করুন। একটি ঘটনা তো সংঘটিত হতে পারে, এটা কেউ পাহারা রাখা, কিন্তু সে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে এই প্রশ্ন উঠবে এবং উঠবে। আমরা পরিষ্কার ভাষায় এটা জানাতে চাই যে যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারী গ্রেপ্তার না হবে, সাংবাদিকদের আন্দোলন ততক্ষণ অব্যাহত। এবং এই গ্রেফতার না হওয়া পর্যন্ত আপনার কি মনে হয় না যে দেশের সব সাংবাদিকই একটি হুমকির মধ্যে রয়ে যাবে? আমি আবার বলতে চাই যে সাগররুনি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের যে দীর্ঘদিনের একটা পুঞ্জীবিত ক্ষোভ, অর্থাৎ আমাদের অনেক সহকর্মী হত্যাকাণ্ড শিকার হয়েছেন, তার বিচার হয়নি, সেই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছিল। আজকে ধরুন আমরা বলছি সাগররুনির, কিন্তু আমি কি চাই না যে বালু হত্যার বিচার হোক? আমরা কি চাই না যে শেখ বেলাল হত্যার বিচার হোক? আমরা কি চাই না যে দীপঙ্কর চক্রবর্তী তার সন্তানরা তার পিতার হত্যার বিচার পাক? অর্থাৎ যে কোনো হত্যাকাণ্ড, আমি আবার বলতে চাই, আমরা সাংবাদিক হয়েছি বলে আমার সহকর্মী যদি নিহত হয় তাহলে আমি সোচ্চার হব, সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। যে কোনো হত্যাকাণ্ড, সেটি রাজনৈতিক হোক অথবা যে কোনো সামাজিক হোক, অন্য পেশাজীবীও যদি নিহত হয়, সেখানেও কিন্তু আমাদের সাধারণ মানুষও যদি হত্যাকাণ্ডের শিকার হয়, সেখানেও কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। রুহুল আমিন গাজী সাহেব যেটি বলেছেন, আমরাও কিন্তু একটি জায়গাতে আমাদের একটা ব্যর্থতা আছে। একদিকে যেমনি ভাবে আন্দোলন করতে গিয়ে আমরা অনেক সময় সে আন্দোলনের অনেকটা ঐক্য আমরা হারিয়ে ফেলি বিভিন্ন কারণের জন্য। আমি সেই বিতর্কে এখন যাব না, আমাদের নিজেদের কারণের জন্য আমরা হারিয়ে ফেলি। অন্যদিকে পেশাগত দায়িত্ব পালনেও আমাদের কিন্তু একটি দায়িত্ব আছে, যে আমাদের সহকর্মীর এই হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি যেটি অনুসন্ধিৎস ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কথা বলেছেন, সেখানে কিন্তু আমাদের ব্যর্থতা আছে। পাশাপাশি আরো একটা আছে, দেখুন যে আমরা কিন্তু অনেক লেখার মধ্যে অনেক রকমের ক্লু এনে আমরা কিন্তু এই তদন্তেরও কিছু কিছু সময় কিন্তু আমরা কিছু বিঘ্ন সৃষ্টি করেছি। অনুমান আপনার শেষ মন্তব্য এক বাক্যে। আমরা বিচার চাই এবং যতদিন পর্যন্ত আসলে বিচার না পাবো আমরা বিচার চেয়ে যাব। জি দর্শক, শেষ করতে হচ্ছে হয়তো সেই একই কথা দিয়ে যে বিচারে বাণী নিভৃত কাজে এইটি যেন অন্তত সাগররুনির ক্ষেত্রে না হয় এবং কোনো হত্যাকাণ্ডের সাথে এই বিষয়টি জড়িয়ে না পড়ে। শুভরাত্রি।